সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? বোর্ডটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করি। আপনাদের লাস্ট ক্লাসে ফটোইলেকট্রিক এফেক্ট পড়িয়েছিলাম। ফটোইলেকট্রিক এফেক্ট, ও আচ্ছা, আজকের ক্লাসটা যে অনলাইনে হচ্ছে এটাতে সবাই ইনফর্মড, তাই না? আচ্ছা, ক্লাসরুমের লিংকে জয়েন করতে বলেছিলাম, ঠিক আছে, তাহলে সবাই, আমি আশা করছি যে সবাই ইনফর্মড। আপনাদের মধ্যে থেকে কি সিআর বা কেউ ফোন করে বলেছিলেন যে আপনাদের আজকে অনেকে বাড়িতে যাচ্ছেন, সো ক্লাসটা অনলাইনে নেওয়ার জন্য, সেজন্য ক্লাসটা অনলাইনে নিচ্ছি আর কি। আচ্ছা, আপনার লাস্ট ক্লাসে আপনাদের লাস্ট ক্লাসে ফটোইলেকট্রিক এফেক্ট পড়িয়েছিলাম। ফটোইলেকট্রিক এফেক্টে কি বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা আলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো যখন আমাদের ক্লিন মেটাল সারফেসে শাইন করে, এসে পড়ে, তখন মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের হয়ে যায়। এই ঘটনাটাকে আমরা বলেছিলাম ফটোইলেকট্রিক এফেক্ট। ক্লাসিক্যাল থিওরি এটাকে ব্যাখ্যা করতে পারে না। এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কোয়ান্টাম থিওরির আশ্রয় নিয়েছিলাম, যেখানে কোয়ান্টাম থিওরিতে লাইটকে বলা হয়েছিল হচ্ছে লাইট পুরোপুরি ওয়েভ না, এটার মধ্যে হচ্ছে পার্টিকেলের সমষ্টি, যে পার্টিকুলার নাম দেওয়া হয়েছিল ফোটন, এবং প্রত্যেকটা ফোটনের এনার্জি পরিমাণ ছিল E is equal to h নিউ। E is equal to h নিউ ছিল হচ্ছে প্রতিটা ফোটনের এনার্জি। এই থিওরামের উপর বেস করে পরবর্তীতে আইনস্টাইন ফটোইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা দিয়েছেন এবং তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সো লাস্ট ক্লাসে ফটোইলেকট্রিক এফেক্টের এটা পড়ানো হয়েছিল। আজকেও একদম সিমিলার একটা জিনিস, সেটা হচ্ছে কম্পটন ইফেক্ট। আজকে যেটা পড়াবো সেটা কি? কম্পটন ইফেক্ট। আচ্ছা, কম্পটন ইফেক্ট জিনিসটা কি? লাস্ট ক্লাসে আমরা যখন পড়েছিলাম, ফটোইলেকট্রিক এফেক্ট পড়েছিলাম, সেখানে কি হয়েছিল? একটা ফোটন গিয়ে একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছিল এবং তার সমস্ত এনার্জি কাকে দিয়ে দিচ্ছিল? ইলেকট্রনকে দিয়ে দিচ্ছিল, এবং ইলেকট্রন সেই এনার্জিটা নিয়ে কি করা শুরু করেছিল? ছুটে চলা শুরু করেছিল। এটা ছিল হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ফটোইলেকট্রিক এফেক্টে ফোটন কণাটা গিয়ে যখন ইলেকট্রনকে আঘাত করে, তার সমস্ত এনার্জি দিয়ে দেয়। আর কম্পটন ইফেক্টে ফোটন কণা যখন ইলেকট্রনকে আঘাত করে, তার সমস্ত এনার্জি দেয় না। যেমন ধরা যাক, আমাদের ফোটন কণার এনার্জি হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ নিউ, ধরা যাক 7 এনার্জি নিয়ে এসে যাচ্ছে, গিয়ে ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে সে চলে গেল হচ্ছে, ফোটনটা কত এনার্জি নিয়ে গেল? 4 নিয়ে। তাহলে ইলেকট্রনের এনার্জি কত হবে? ইলেকট্রনের এনার্জি তাহলে কত হবে? 3। ইলেকট্রন 3 কাইনেটিক এনার্জি নিয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে ফোটনটা তার সমস্ত এনার্জি কিন্তু দিয়ে দিচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা তার সমস্ত এনার্জি দিয়ে দিচ্ছে না। তাই এইটাই হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে তার প্রাথমিক অবস্থায় যে এনার্জি ছিল, কলিশন বা সংঘর্ষের পর তার এনার্জি কি একই পরিমাণ আছে না চেঞ্জ হয়ে গেছে? ফোটনের এনার্জি চেঞ্জ হয়ে গেছে। এনার্জি চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রাথমিক অবস্থায় তার ফ্রিকোয়েন্সি ছিল কত? এইচ নিউ। পরবর্তী অবস্থায় যেহেতু এনার্জি চেঞ্জ হয়েছে, কোন জিনিসটা, ফ্রিকোয়েন্সি কি একই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, কারণ এইচ তো কনস্ট্যান্ট। হ্যাঁ, এইচ কনস্ট্যান্ট, ভেরি গুড। এইচ নিউ প্রাইম, তাহলে কি হয়ে গেল? ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেল। এই যে একটা ইলেকট্রনের সাথে একটা ফোটনের স্ক্যাটারিং এর ফলে বা সংঘর্ষের ফলে ফোটনের ফ্রিকোয়েন্সি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা আমরা বলতে পারি ফোটনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে ফোটনের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ঘটনার নামই হচ্ছে কম্পটন ইফেক্ট। অর্থাৎ একটা ফোটনের যখন একটা ইলেকট্রনের সাথে স্ক্যাটারিং হয়, তখন ফোটনের ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি এবং ফাইনাল ফ্রিকোয়েন্সির মধ্যে একটা পরিবর্তন ঘটে, অথবা আমরা বলতে পারি ফোটনের ইনিশিয়াল ওয়েভলেন্থ, কারণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে ওয়েভলেন্থও চেঞ্জ হওয়া, ইনিশিয়াল ওয়েভলেন্থ বা এবং ফাইনাল ওয়েভলেন্থের মধ্যে একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটাকে বলা হয় হচ্ছে কম্পটন ইফেক্ট। আমার কথা বোঝা গেছে? সবার বোঝা গেছে কি বলেছি কম্পটন ইফেক্টটা? বোঝা গেছে কম্পটন ইফেক্ট? জি স্যার। আচ্ছা, এবার আমি কম্পটন ইফেক্টের ডায়াগ্রামটা আঁকছি। ডায়াগ্রামটা এঁকে তারপর ডিটেল আউট ব্যাখ্যা করছি।
আচ্ছা, আমি ডায়াগ্রামটা কি এঁকেছি একটু সবাই খেয়াল করেন। প্রথমে এটা কি আসছে আমাদের ইনসিডেন্ট ফোটন। এখানে হচ্ছে আমাদের ইলেকট্রনটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ ইলেকট্রনটা এখন কোনো ভেলোসিটি নেই। ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো, ধাক্কাকে স্ক্যাটার্ড ফোটনটা আমাদের এক্স অ্যাক্সিসের সাথে ফাই কোণ করে এদিকে চলে গেল, আর ইলেকট্রনটা থিটা কোণ করে, স্ক্যাটার্ড ইলেকট্রনটা থিটা কোণ করে নিচের দিকে চলে গেল। ডায়াগ্রামটা সবার বোঝা গিয়েছে? ইনিশিয়াল অবস্থায় ফোটনটা যখন আসছিল তখন তার এনার্জি ছিল এইচ নিউ এবং তার মোমেন্টাম ছিল হচ্ছে এইচ নিউ বাই সি। আমার কথা কি বোঝা গিয়েছে? কথা বোঝা গেছে? এনার্জি ছিল এইচ নিউ আর পরের বার ছিল হচ্ছে মোমেন্টাম কত, এইচ নিউ বাই সি। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার তাহলে আমি খেয়াল করেন ডায়াগ্রামের সেকেন্ড যে অংশটুকু আছে, পরের অংশটুকু, এই যেটা চলে গেল সংঘর্ষের পরে, সেই অংশটুকু আমি আরেকবার আলাদাভাবে আঁকছি, জাস্ট কম্পোনেন্ট গুলাকে বা উপাংশ গুলাকে আলাদা করার জন্য। স্যার এই ডায়াগ্রামটা কি স্ক্যাটার্ড ইলেকট্রনের জন্য? এটা হচ্ছে স্ক্যাটার্ড ইলেকট্রন এবং ফোটন দুইটাই। এটা হচ্ছে পরবর্তী অংশটুকু, স্ক্যাটারিং এর পরে উপরের অংশটুকু আর নিচের অংশটুকু আমি আলাদাভাবে ভাবছি, যে এদিকে ফোটন যাচ্ছে, নিচে দিয়ে কে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। একটু ছবিটা আরেকটু ডায়াগ্রামটা আঁকলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আমি ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিই। এই যে ফোটনটা, স্ক্যাটার্ড ফোটনের নতুন মোমেন্টাম কত হলো? আগে ছিল হচ্ছে এইচ নিউ বাই সি, এবং স্ক্যাটার্ড হয়ে যাওয়ার ফলে তার নতুন মোমেন্টাম হলো, যেহেতু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে, এইচ নিউ প্রাইম বাই সি। ঠিক আছে? আর এই যে এটা বাঁকা ভাবে যাচ্ছে, এটাকে আমি দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট আর হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এটার উলম্ব উপাংশ, অনুভূমিক উপাংশ কি হবে? এইচ নিউ প্রাইম বাই সি কস ফাই, আর উলম্ব উপাংশ কি হবে? এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই। আচ্ছা, একইভাবে ইলেকট্রনটা নিচের দিকে যাচ্ছে, ইলেকট্রনের মোমেন্টাম কত? এমভি। এটার এক্স এর উপাংশ কত? এমভি কস ফাই কস থেটা, আর নিচের দিকে উপাংশ কত? এমভি ওয়াই এর উপাংশ হচ্ছে এমভি সাইন থেটা। ডায়াগ্রামটা সব বোঝা গেছে নাকি? স্যার ডায়াগ্রামটা বোঝা গেছে? আচ্ছা, এবার আপনারা তো আচ্ছা, এবার একটা ব্যাপার বলি, আমাদের ফোটনের এনার্জি যতটুকু চেঞ্জ হয়, ইলেকট্রনটা কি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কি তার শেষে সমান হবে না? আমার কথাটা কি বোঝা গেছে? যেমন ফোটন কত এনার্জি নিয়ে আসছিল? 7 এনার্জি নিয়ে। ইলেকট্রনের সাথে স্ক্যাটারিং এর পর সে কত এনার্জি নিয়ে আছে? 4 এনার্জি নিয়ে। আর ইলেকট্রনটা কত এনার্জি নিয়ে যাবে তাহলে? 3 এনার্জি নিয়ে যাবে। তার মানে ফোটনের এনার্জি যতটুকু পরিবর্তন হচ্ছে সেইটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সমান না? জি স্যার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি এখন একটা কথা লিখছি, এই কথাটাই আমি লিখছি এখন। চেঞ্জ ইন ফোটন এনার্জি ইকুয়াল টু কি হবে? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। অর্থাৎ ফোটনের এনার্জি যতটুকু চেঞ্জ হয়েছে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জিও ততটুকু চেঞ্জ হবে, ততটুকু ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হবে। এখন ফোটন এনার্জি কতটুকু চেঞ্জ হয়েছে? এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। ইনিশিয়ালি ছিল এইচ নিউ, সংঘর্ষের পরে হয়ে গেছে এইচ নিউ প্রাইম, ইজ ইকুয়াল টু কি হবে? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। আমরা ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার যখন ইকুয়েশনটা পড়েছিলাম, তখন ইলেকট্রনের কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন পড়েছিলাম। ইকুয়েশনটা কি ছিল? এমসি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। আমরা যখন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার রিলেটিভিটি পড়ার সময় যখন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার ইকুয়েশনে ডিরাইভ করেছিলাম, তখন আমাদের কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইকুয়েশনটা পেয়েছিলাম আমরা হচ্ছে এমসি স্কয়ার মাইনাস এম নট
স্কোয়ার সি স্কোয়ার। সবাই একটু খাতা উল্টে দেখলে এটা দেখতে পাবেন যেটা আছে। তার সাথে আরো একটা জিনিস আমরা করেছিলাম, এটাকে ধরুন হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। তার সাথে আমরা আরো একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে আমরা উই নো এনার্জি এবং মোমেন্টামের মধ্যে একটা রিলেশন বের করেছিলাম। এনার্জি এবং মোমেন্টামের মধ্যে রিলেশনটা কি ছিল? ইজ ইকুয়াল টু রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এই ইকুয়েশনটা বের করেছিলাম ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারের পরেই। ঠিক ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার বের করার পরবর্তীতেই এই ইকুয়েশনটা বের করেছিলাম, মনে আছে কারো? জি স্যার। আচ্ছা, তা এখানে আমরা এনার্জি লিখছি ফোটনের জন্য। আপনারা সবাই জানেন যে ফোটনের রেস্ট মাস কত? একটা ফোটনের ভর কত স্থির অবস্থায়? 1.6 সরি 0। ফোটনের কোনো রেস্ট ও মাস, হ্যাঁ 0 ফোটনের কোনো রেস্ট মাস নেই। ফোটনের রেস্ট মাস সবসময় কত হয়? 0। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? E is equal to root over p square c square is equal to pc, which means p is equal to e by c মানে হচ্ছে h nu by c। এই যে আমরা মোমেন্টামের ইকুয়েশন এখানে লিখেছি h nu by c, এই ইকুয়েশনটা আসলে এখান থেকে আসে। আমার কথা কি বোঝা গেছে? এই ইকুয়েশনটা এখান থেকে আসে। এই যে মোমেন্টাম কিভাবে h nu by c হয় সেটা এখন একটু দেখালাম, মোমেন্টাম কিভাবে h nu by c হয়। আচ্ছা, এবার আপনারা কনজারভেশন ল, কনজারভেশন অফ মোমেন্টাম পড়েছেন, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এটাতে কি বলা হয়েছে বলেন তো? কোন বস্তুর ভরবেগের সমষ্টি ইকুয়াল টু কোন বস্তুর শেষ ভরবেগের সমষ্টি। তার মানে হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক ভরবেগ এবং ফাইনাল ভরবেগটা অলওয়েজ কি হবে? সমান হবে। হ্যাঁ, সেই জিনিসটাই আমি এখন একটু লিখছি। আচ্ছা, এখান থেকে আমরা ইকুয়েশন কি পেয়ে গেছি? আচ্ছা, এটা তো পেয়েছি p is equal to h nu by c, যেটা আমরা এখানে লিখে রেখেছি। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি initial x component of photon, electron, momentum is equal to final x component of photon, electron, momentum। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আমরা এটা লিখতে পারি ইনিশিয়াল এক্স কম্পোনেন্ট ফোটন ইলেকট্রন মোমেন্টাম, অর্থাৎ ফোটন ইলেকট্রন মোমেন্টামের সংঘর্ষের আগে এক্স কম্পোনেন্টের মোমেন্টামের ভ্যালু। আচ্ছা, এবার আমি একটু দেখি। প্রথমে লেফট হ্যান্ড সাইডে আসি, উপরেরটায়। ইনসিডেন্ট ফোটন, ফোটনটা যখন যাচ্ছিল তখন এক্স অ্যাক্সিস বরাবর তার মোমেন্টামের ভ্যালু কত ছিল? সংঘর্ষের আগে, ইলেকট্রনের সাথে সংঘর্ষের আগে কত ছিল? এক্স কম্পোনেন্ট এক্স বরাবরই তো যাচ্ছে, তার মানে তখন তার মোমেন্টাম কত ছিল? h nu by c। ভেরি গুড, h nu বাই c প্লাস ইলেকট্রনের এক্স কম্পোনেন্টের মোমেন্টাম কত ছিল যখন এটা সংঘর্ষের আগে? ইলেকট্রনটা স্থির অবস্থায় ছিল না, তাহলে তার এক্স কম্পোনেন্টের মোমেন্টামের ভ্যালু কত হবে? স্যার 0 হবে। 0। কেন? কারণ এটা স্থির অবস্থায় আছে। সংঘর্ষের আগে এটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায়। তাহলে তার মোমেন্টামের ভ্যালু কত হবে? 0। ভেরি গুড। আচ্ছা, এবার আসবো আমরা তারপরে। তারপরে কি? ফাইনাল এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম। আচ্ছা, খেয়াল করেন তো, এই যে আমাদের ফাইনালে সংঘর্ষের পরে ফোটনটা কি এই বরাবর গিয়েছে না, h nu প্রাইম বাই c, এটার এক্স কম্পোনেন্টের ভ্যালু কত ফোটনের? স্যার h nu prime by c cos phi নাকি? h nu প্রাইম বাই c cos phi। ভেরি গুড। প্লাস তাহলে ইলেকট্রনেরটা কত হবে বলেন তো? স্যার mv cos theta। ভেরি গুড, mv cos theta। এই যে এইটার x এর উপাংশ হচ্ছে h nu প্রাইম বাই c cos phi ফোটনেরটা, আর ইলেকট্রনেরটা এই যে mv এর x অ্যাক্সিস বড় উপাংশ হচ্ছে mv cos theta। বোঝা গেল কি করেছি? বোঝা গেছে কি করেছে?
ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। mv cos theta is equal to h nu by c plus h nu prime by c cos phi। এখন এটাকে আমি হোল স্কয়ার করছি, তাহলে হচ্ছে m স্কয়ার b স্কয়ার cos স্কয়ার theta is equal to, এটা কি a plus b হোল স্কয়ারের সূত্র হবে। a plus b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার plus b স্কয়ার plus twice ab, a স্কয়ার plus b স্কয়ার plus twice ab। যদি এই অনুযায়ী সাজাই তাহলে কি হচ্ছে, h স্কয়ার নিউ স্যার স্কয়ার। এই জিনিসটা একটু বুঝি না, এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে? এটাকে বর্গ করছি, তাহলে এটা আচ্ছা। এটা a plus b হোল স্কয়ার সূত্র যাবে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার কি হবে, h স্কয়ার নিউ স্কয়ার বাই c স্কয়ার প্লাস b স্কয়ার কি হবে, h স্কয়ার নিউ প্রাইম স্কয়ার বাই c স্কয়ার cos স্কয়ার phi প্লাস 2 ইনটু a ইনটু b, তাহলে কি হচ্ছে 2 ইনটু h স্কয়ার নিউ প্রাইম বাই c স্কয়ার cos phi। ঠিক আছে লেখাটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস twice ab, 2 ইনটু h স্কয়ার নিউ প্রাইম বাই c স্কয়ার cos phi। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কার জন্য বের করলাম, x কম্পোনেন্ট, তাহলে কি y কম্পোনেন্ট কি বের করা যাবে, তাহলে y কম্পোনেন্ট বের করা যাবে না। জি স্যার। আচ্ছা, তাহলে এবার বলেন তো ইনিশিয়াল ইনসিডেন্ট যে ফোটন আসছিল সংঘর্ষের আগে, ফোটনের y কম্পোনেন্টের কোনো ভ্যালু আছে নাকি নাই, সে x অ্যাক্সিস বরাবর আসছে না, সংঘর্ষের আগে ফোটনের কোনো y কম্পোনেন্টের ভ্যালু আছে। আমার কথা কি বোঝা গেছে, ইনিশিয়াল অবস্থায় ফোটনটা x অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা y কম্পোনেন্টের ভ্যালু কত, জিরো। অবশ্যই কত হবে, 0, কারণ y বরাবর তো সে যাচ্ছে না, y তার কোনো কম্পোনেন্ট নেই, সে শুধু x এর কম্পোনেন্ট, তাহলে y এর কম্পোনেন্টের ভ্যালু কত হচ্ছে 0 প্লাস। আচ্ছা, ইনিশিয়াল অবস্থায় আমাদের ইলেকট্রন স্থির অবস্থায় ছিল, তাহলে তার y কম্পোনেন্টের মোমেন্টামের ভ্যালু কত হবে স্থির অবস্থায় থাকলে, কত হবে, সেই হবে, এটাও 0 হবে। ঠিক আছে, কারণ ইলেকট্রন স্থির অবস্থায় আছে। আচ্ছা, এবার কলিশনের পরে, সংঘর্ষের পরে ফাইনাল, এই যে h nu প্রাইম বাই c, এটা হচ্ছে কার, ফোটনের, এটার y কম্পোনেন্টের ভ্যালু কত, স্যার h nu prime by c sin phi। ভেরি গুড, h nu প্রাইম বাই c sin phi। আর ইলেকট্রনের স্যার mv sin থিটা। sin theta। আচ্ছা, mv sin থিটা প্লাস mv sin থিটা হবে না মাইনাস mv sin থিটা হবে, মাইনাস mv sin থিটা হবে, Minus কারণ কারণ এটা উপরের দিকে নিচ দিকে যাচ্ছে আর এটা যাচ্ছে। কোন দিকে, নিচের দিকে। ভেরি গুড, তাহলে আমরা লিখি মাইনাস mv sin থিটা, মাইনাস কি mv sin থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, mv sin theta is equal to h nu prime by c sin phi। তাহলে এটাকে যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে, m স্কয়ার b স্কয়ার sin স্কয়ার theta is equal to h স্কয়ার nu prime স্কয়ার by c স্কয়ার sin স্কয়ার phi। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, ইকুয়েশন 2 এবং 3। এখন একটা কাজ করি আমরা ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 যদি অ্যাড করি তাহলে লেফট হ্যান্ড সাইডে কত হবে, এই যে ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3, লেফট হ্যান্ড সাইডে কত হবে বলেন তো, ইকুয়েশন 2 আর 3 অ্যাড করলে 2 প্লাস 3, এটা কি ইমপ্লাই করে, লেফট সাইডে কি আছে বলেন, এখানে তো 1 হয়ে যাবে নাকি, না sin স্কয়ার cos স্কয়ার। হ্যাঁ, কমন নেওয়া যাবে কি, হ্যাঁ স্যার, কমন নেওয়ার ক্ষেত্রে m স্কয়ার b স্কয়ার হবে। m স্কয়ার b স্কয়ার যদি কমন নিই কি হবে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু মান কত হবে 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধু কে থাকবে, 1 কে থাকবে শুধু m স্কয়ার b স্কয়ার। এই দুটো থেকে যদি আমি m স্কয়ার b স্কয়ার কে কমন নিই তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধু কে থাকছে, m স্কয়ার b স্কয়ার। সব বোঝা গেছে, হ্যাঁ বুঝতে পারিনি, কেউ কিছু বলছেন,
স্যার বুঝতে পারছি, এটাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা রাইট হ্যান্ড সাইডের অংশটুকু যোগ করি। রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস, প্রথমে উপরেরটা লিখছি 2 এরটা, এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস 2 ইন্টু এইচ স্কোয়ার নিউ নিউ প্রাইম বাই সি স্কোয়ার cos ফাই প্লাস এই যে আমাদের নিচের অংশটুকু, প্লাস এই যে এটা রাইট হ্যান্ড অংশটুকু এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, এখন খেয়াল করেন তো এই দুইটা টার্ম থেকে কাকে কমন নেওয়া যায়? এইচ স্কোয়ার মিউ প্রাইম বাই সি স্কোয়ার কমন যায়। যদি কমন নিই তাহলে কত হবে? 1 আসে মনে হয়। সাইন যে cos স্কয়ার 5 প্লাস sin স্কয়ার 5 1 আসে 1 ওখানে একটা হয়ে মান। যাবে। তাহলে এই দুইটা মিলে কয়টা টার্ম আসবে? শুধু একটা, এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ার, আর cos স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 মিলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে? এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ার। আর কিছু লিখবো? আর কিছু লিখতে হবে এখানে, কারণ cos স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 হলে কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। প্লাস 2 ইন্টু এইচ নিউ নিউ প্রাইম বাই সি স্কোয়ার cos 5। ঠিক আছে, তাহলে আমরা এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে যায় নাকি? না, কোনটা এটা? না হ্যাঁ না, কারণ এখানে বি এর সাথে cos পাই নেই, আচ্ছা আচ্ছা খেয়াল করুন। এখানে কিন্তু একটা cos পাই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। আচ্ছা এই যে এখন আমাদের ইকুয়েশন নাম্বার 1 আছে, ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা এখন একটা কাজ করতে পারি। এই যে 1 ইকুয়েশন 1 আছে, ইকুয়েশন 1 থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি mc স্কয়ার ইজ ইকুয়াল টু h nu মাইনাস h nu প্রাইম প্লাস m নট c স্কয়ার। লেখা যায় না? m c স্কয়ারটাকে একপাশে রেখে h nu মাইনাস h nu প্রাইম প্লাস m নট c স্কয়ার। ঠিক আছে, এবার এটাকে হোল স্কয়ার করি, আগের মতো আবার বর্গ করব। m স্কয়ার c টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু h nu মাইনাস h nu প্রাইম প্লাস m নট c স্কয়ার হোল স্কয়ার। এটাকে আমি a হিসেবে ধরলাম, এটাকে আমি b হিসেবে ধরলাম। আমার লেখাটা বোঝা গেছে নাকি সবার? বর্গ করেছি উভয় পাশে, বোঝা গেছে কি করেছে? এটা কি বোঝা এখানে গেছে? একটা জিনিস যে স্যার আপনি h নিউ আর মাইনাস h নিউ মধ্যে ইন্ডিভিজুয়াল ভাবে স্কোয়ার না দিয়ে পুরোটার উপর দিলেন কি? না, এটা টোটালটা বর্গ হবে না, আগে তো টোটালটা বর্গ আচ্ছা হবে, আচ্ছা আচ্ছা তারপর আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে বসাবো। সেজন্য এই অংশটুকুকে ধরে নিচ্ছি a, আর এটাকে ধরে নিচ্ছি কি b। জি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে সেটাই করছি আমি। তাহলে m স্কয়ার c টু দি পাওয়ার 4 অর্থাৎ বর্গ করেছি পুরোটাকে। আচ্ছা তাহলে এটা হচ্ছে a, এটা যদি a হয় তাহলে এটা কি হবে? h nu মাইনাস h nu প্রাইম হোল স্কয়ার a স্কয়ার প্লাস এবার b স্কয়ার মানে কি হবে? m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর কি হবে? প্লাস 2ab মানে কি? 2 ইনটু h nu মাইনাস h nu প্রাইম, এখানে কি আছে? m নট c স্কয়ার। আমার লেখাটা কি ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই কি করেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। ক্লিয়ার? এই লাইনটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এবার তাহলে আমি এটাকে আরো এক্সটেন্ড করি। এখানে কি আছে? h nu মাইনাস h nu প্রাইম হোল স্কয়ার আছে না? তাই a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যায় না? এটা প্রথম অংশটুকু যায় নাকি যাবে না? যায় স্যার। যায়। তাহলে এটা কি হবে? h nu h স্কয়ার নিউ স্কয়ার প্লাস h স্কয়ার নিউ প্রাইম স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি হবে? 2h স্কয়ার নিউ প্রাইম। অর্থাৎ প্রথম যে টার্মটা আছে এই টার্মটাকে আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙালাম। তাহলে কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab। ক্লিয়ার? এটা বোঝা গেছে? জি স্যার। প্লাস m নট
স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2, এখান থেকে h কমন নিচ্ছি, h নিউ মাইনাস, সরি h কমন নিতে হচ্ছে নিউ মাইনাস নিউ প্রাইম m নট সি স্কোয়ার। ঠিক আছে, পুরো টার্মটা লিখলাম। এবার আমি দুই পক্ষকে সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি। কি দ্বারা ভাগ করে দিচ্ছি? সি স্কোয়ার দ্বারা। আমার কথা বোঝা গেছে? যদি সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কি হচ্ছে? এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হবে না সি স্কোয়ার হবে? তো সি স্কোয়ার হবে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু, যেহেতু পুরাটাকে সি স্কোয়ার দ্বারা ভাগ করছি তাহলে কি হচ্ছে? এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 2 h স্কোয়ার নিউ প্রাইম বাই সি স্কোয়ার প্লাস m নট স্কোয়ার সি স্কোয়ার। যেহেতু সি টু দি পাওয়ার 4 ছিল, সি স্কোয়ার দিয়ে ভাগ করলে সি স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 2 ইন্টু h ইন্টু m নট ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম। আর সি স্কোয়ার কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। যেখানে সি স্কোয়ারটা আছে সি স্কোয়ারটা বাদ পড়ে গেল, m নটটাকে আমি সামনে নিয়ে আসলাম, 2h m নট নিউ মাইনাস নিউ নট, আর সি স্কোয়ারটা কাটাকাটি করে গেল সি স্কোয়ারে ভাগ করার কারণে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 5 থেকে 4 নাম্বার ইকুয়েশনটাকে বিয়োগ করব। 5 থেকে 4 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব। 5 মাইনাস 4 এটা কি ইমপ্লাই করে একটু দেখি। 5 নাম্বার ইকুয়েশন বলতে এটাকে লিখি তাহলে m স্কয়ার সি স্কয়ার। স্যার 5 মাইনাস 5 কিভাবে বাদ দেয়? 5 মাইনাস 4 না? 4 হবে এখানে। 5 মাইনাস 4। তাহলে লেফট হ্যান্ড সাইড প্রথমে m স্কয়ার সি স্কয়ার মাইনাস কি হবে? m স্কয়ার v স্কয়ার। m স্কয়ার v স্কয়ার ইকুয়াল টু, তারপরে প্রথমে 5 নাম্বারটা লিখছি, h স্কয়ার নিউ স্কয়ার বাই সি স্কয়ার প্লাস h স্কয়ার নিউ প্রাইম স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস 2 ইন্টু h স্কয়ার নিউ প্রাইম বাই সি স্কয়ার প্লাস m নট স্কয়ার সি স্কয়ার প্লাস 2 ইন্টু h ইন্টু m নট নিউ মাইনাস নিউ প্রাইম। ঠিক আছে, এটা আমরা কোন অংশটুকু লিখলাম এতক্ষণ? 5 এর অংশটুকু। তার থেকে বিয়োগ করবো কাকে? 4 কে। এই যে 4 এর অংশটুকু। তাহলে 4 এর অংশটুকু লিখি, মাইনাস বিয়োগ করছি যেহেতু এই যে 4 এর অংশ লিখছি, h স্কয়ার নিউ স্কয়ার বাই সি স্কয়ার। যেহেতু আগে মাইনাস আছে, এটা কি প্লাস হবে না মাইনাস হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? মাইনাস হবে স্যার। মাইনাস হয়ে যাবে। মাইনাস h স্কয়ার নিউ প্রাইম স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস, এটা তো প্লাস ছিল, প্লাস হওয়ার কারণে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে কি হচ্ছে? মাইনাস কি হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা কি প্লাস ছিল না মাইনাস ছিল? এটা মানে মাইনাস হওয়ার কথা। এটা মাইনাস হবে, এটা প্লাস ছিল না। একটু খেয়াল করে দেখেন তো আগে। স্যার প্লাস লিখছিলেন। হ্যাঁ, কিন্তু এটা আসলে মাইনাস হবে, কারণ আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা দেখেন, m স্কয়ার v স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আমরা 2 নাম্বার ইকুয়েশনটা একটু খেয়াল করেন, h স্কয়ার নিউ স্কয়ার বাই সি স্কয়ার প্লাস h স্কয়ার নিউ প্রাইম স্কয়ার বাই সি স্কয়ার cos ফাই মাইনাস ছিল মাইনাস 2 স্কয়ার cos ফাই। 2 নাম্বার ইকুয়েশন ছিল, 2 নাম্বার ইকুয়েশনটা মাইনাস ছিল, সো এটা মাইনাস হবে। মাইনাস হওয়ার কারণে এটা এইখানে গিয়ে হয়ে যাবে হচ্ছে প্লাস। এটা আসলে মাইনাস ছিল, লিখতে গিয়ে ভুল হয়েছিল। 2 নাম্বার যে ইকুয়েশন ছিল এখানে, 2 নাম্বার ইকুয়েশনটা দেখলে আপনারা এটা বুঝতে পারেন যে এটা মাইনাস ছিল। আচ্ছা, h স্কয়ার নিউ স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে? প্লাস আমাদের এটা হচ্ছে, এটা মাইনাস ছিল, এটা মাইনাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, তারপর এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 2h নিউ প্রাইম বাই সি স্কয়ার cos ফাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিয়োগ করার ফলাফল। তাহলে এখান থেকে আমরা m স্কয়ার কে কমন নিতে পারি। m স্কয়ার কে কমন নিলে কি হচ্ছে? সি স্কয়ার মাইনাস v স্কয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা কোন কোন টার্ম বাদ পড়ে যায় একটু খেয়াল করেন তো। প্রথম টার্মটা কি থাকে নাকি বাদ পড়ে যায়?
প্রথম দুইটা টার্মে তো বাদ করে দেয়। দুইটা টার্মই বাদ পড়ে যাচ্ছে, এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এই টার্মটা আর এই টার্মটা, শেষের টার্মটা, এই দুইটা টার্ম থেকে কাকে কমন নেওয়া যায়? স্যার 2h স্কয়ার নিউ প্রাইম বাই সি স্কয়ার, এই পুরোটা কমন নেওয়া যায় না? হ্যাঁ স্যার পুরোটাই নেওয়া যায়। পুরোটা যদি কমন নিই তাহলে কি হচ্ছে, -2h স্কয়ার নিউ প্রাইম বাই সি স্কয়ার যদি কমন নিই তাহলে কত হবে, 1 মাইনাস cos phi হচ্ছে না? কারণ এখানে যেহেতু প্রথমে মাইনাস আছে, এটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই পুরোটা বাদ দিয়ে শেষে কে থাকবে? স্যার ওইখানে তো এইচ স্কয়ার নাই। এখানে এইচ স্কয়ার লেখা তাহলে ভুল হয়েছে, এইচ স্কয়ার হবে এখানে একটা এইচ স্কয়ার, এই যে নিচে 5 নম্বর ইকুয়েশনটা খেয়াল করেন, এই যে এখানে এইচ স্কয়ার আছে, আর এই যে এখানে তাহলে এই যে এইচ স্কয়ারটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, এই যে দুটাকে আমরা হোল স্কয়ার করেছিলাম না, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে h নিউ, এই যে এখানে h স্কয়ার হবে h স্কয়ার নিউ প্রাইম বাই c স্কয়ার cos phi, এখানে c স্কয়ার ছিল আর কি, লিখতে ভুল হয়ে গেছে। তাহলে 2 ইনটু h স্কয়ার নিউ প্রাইম বাই c স্কয়ার, এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে মাইনাস কমন নিলে 2h স্কয়ার নিউ প্রাইম বাই c স্কয়ার মাইনাস cos phi, এটা আমাদের আসছে। আচ্ছা তার সাথে বাকি রয়ে গেল কে, প্লাস m নট স্কয়ার c স্কয়ার প্লাস 2h m নট নিউ মাইনাস নিউ প্রাইম। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 6 নম্বর ইকুয়েশন। স্যার ওইখানেও তো মনে হয় h স্কয়ার হবে না, ওই যে স্যার প্রথম ইকুয়েশনে 2h স্কয়ার না হবে ঠিক আছে। না স্যার আমি বলতে চাচ্ছি যে h মিউ প্রাইম c স্কয়ারের পরে যে -2h স্কয়ার মিউ প্রাইম তারপর স্কয়ার, এটা বামের দুইটা, বামেরটা এটা, হ্যাঁ এটা তো h স্কয়ারই হবে, কারণ h এটা স্কয়ার হোল স্কয়ার করেছিলাম না। মিউ প্রাইম স্কয়ারের কথা বলতেছি স্যার। হ্যাঁ নিউ প্রাইম স্কয়ার আছে, নিউ প্রাইম স্কয়ার, ও না এখানে নিউ প্রাইম স্কয়ার, এটা হচ্ছে টিক সাইন দিয়েছিলাম, এটা আর এই যেখানে টিক সাইন দিয়েছিলাম, এই দুটো থেকে কমন নেওয়ার জন্য, বোঝানোর জন্য। বোঝা গেছে, এটা আসলে টিক সাইন ছিল, এটা একটা টিক ছিল, এটা একটা টিক ছিল। আচ্ছা তাহলে আমরা এখন এটা পেয়ে গেলাম এতটুকু অংশ। এইবার আমরা যে রিলেটিভিটি পড়েছি, রিলেটিভিটি পড়ার সময় আমরা একটা জিনিস পড়ে আসছি, কি পড়েছি আমরা ম্যাথের ক্ষেত্রে, আমাদের রিলেটিভিস্টিক ম্যাথে আমরা যদি লিখি ফ্রম রিলেটিভিটি আমরা কি জানি, m is equal to m naught root over 1 minus b square by c square, এটা জানা আছে না আমাদের, m is equal to m naught root over 1 minus b square by c square। আচ্ছা এটাকে root over c square minus b square by c square লেখা যায় না? ঠিক আছে, তাহলে এটাকে আরো সিম্পলিফাই করলে কি লেখা যায়, m naught c root over c square minus b square লেখা যায়। আমার লেখাটা কি বোঝা গেছে? জি স্যার। এখানে রুটের উপর c স্কয়ারটা দিলে c স্কয়ারটা কি হয়ে যাবে, শুধু c হয়ে যাবে, আর cটা যেহেতু নিচে আছে এটা শুধু উল্টে কোথায় চলে গেল, উপরে। ইকুয়েশনটা বোঝা গেছে কিভাবে লিখেছি? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এবার তাহলে আমরা এটাকে স্কয়ার করি, স্কয়ার করলে কি হচ্ছে, m স্কয়ার ইজ ইকুয়াল টু m নট স্কয়ার c স্কয়ার, আর এটা কি হয়ে যাচ্ছে c স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এটাকে যদি এটার সাথে মাল্টিপ্লাই করে দিই, m স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু m নট স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এটাকে ধরলাম ইকুয়েশন নাম্বার 7। তাহলে ইকুয়েশন 7 থেকে আমি 6 এ যদি মান বসাই, আমরা এখানে কার মান পেয়েছি, কার মান পেয়েছি, m স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে m স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার,
তাহলে 6 এবং 7 থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? 6 এবং 7, এই যে এই টার্মটা আর এটা m স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এখানে m স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? মান বসালে কি লিখব? স্কয়ার c নট স্কয়ার এরপর c স্কয়ার ইকুয়াল টু বাকি যে যেটা ভেরি গুড, m নট স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু এই যেটা মাইনাস 2 h স্কয়ার নিউ নিউ প্রাইম বাই c স্কয়ার 1 মাইনাস cos phi প্লাস m নট স্কয়ার c স্কয়ার প্লাস 2 ইনটু h ইনটু m নট নিউ মাইনাস নিউ প্রাইম। আচ্ছা, এখান থেকে তাহলে কাটাকাটি চলে যায়, এই টার্মগুলো থেকে এই কাটাকাটি চলে যায় স্যার m নট c স্কয়ার m স্কয়ার m নট স্কয়ার c স্কয়ারটা বাদ পড়ে যায়। তাহলে এবার আমি আমার মতো করে লিখি, সাজিয়ে লিখি 2 ইনটু h m নট নিউ মাইনাস নিউ প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইনটু h স্কয়ার নিউ নিউ প্রাইম বাই c স্কয়ার 1 মাইনাস cos phi। জাস্ট পক্ষান্তর করলাম, ঠিক আছে? এটাকে পাশে নিয়ে আসলাম, আর এই পাশে এটাকে আনলে মাইনাস হবে, দুইটা মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। এখন দেখেন তো এখান থেকে কে কে কাটাকাটি যায়। আচ্ছা, আমি পক্ষান্তর করি, পক্ষান্তর করে সহজে বোঝা যাবে। আমি এই পাশে শুধু রাখছি এটাকে নিউ মাইনাস নিউ প্রাইম ডিভাইডেড বাই, আর এই পাশ থেকে নিয়ে আসছি নিউ নিউ প্রাইমকে নিউ নিউ প্রাইম, অর্থাৎ আর বাকি সবকিছু পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে 2h স্কয়ার, আর নিচে হচ্ছে 2h স্কয়ার, নিচে হচ্ছে 2h m নট c স্কয়ার ইনটু 1 মাইনাস cos phi। আমি কি করেছি বোঝা গেছে? নিউ নিউ প্রাইমটাকে কোথায় নিয়ে আসছি? এ পাশে শুধু নিউ 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 মাইনাস নিউ প্রাইমটা ছিল, এখানে নিউ নিউ প্রাইমটা নিচে নিয়ে আসছি, আর এখানে ছিল হচ্ছে 2h স্কয়ার নিউ নিউ 2h স্কয়ার বাই c স্কয়ার, তার সাথে এক্সট্রা চলে আসলো বাম পাশে কেন 1 হবে? এটা তো মাইনাস আছে। ও স্যার আমি খেয়াল করি না, আমি ভাবছি ডট। হ্যাঁ, তাহলে এটাকে আলাদা করা যায় না? এটাকে আলাদা করলে কি হবে? 1 বাই, আচ্ছা এটাকে আলাদা করে লিখি নিউ বাই নিউ নিউ প্রাইম মাইনাস নিউ প্রাইম বাই নিউ নিউ প্রাইম ইজ ইকুয়াল টু, এখান থেকে কে কাটাকাটি যাবে 2 2 আর একটা h কাটাকাটি যাবে। তাহলে কি হবে h বাই m নট c স্কয়ার 1 মাইনাস cos phi। ঠিক আছে, লেখা যায়? তাহলে এটা থেকে এখন কি আসবে বলেন তো? এখন এটা থেকে আমরা কাকে লিখতে পারি? এখান থেকে কি আসবে বলেন? এটা কি হবে? নিউ নিউ কাটাকাটি যাবে, আর এখানে নিউ প্রাইম 1 বাই, তাহলে কি হবে নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ, এটা হবে না? জি স্যার 1 বাই নিউ প্রাইম বাই 1 বাই নিউ ইজ ইকুয়াল টু h m নট c স্কয়ার 1 মাইনাস cos phi। এখন পুরাটাকে আমি c দ্বারা গুণ করি, c দ্বারা গুণ করলে কি হবে c বাই নিউ প্রাইম মাইনাস c বাই নিউ ইজ ইকুয়াল টু h বাই m নট c স্কয়ার, যখন c হয়ে যাবে যেহেতু c দ্বারা গুণ করেছি 1 মাইনাস cos phi। এখন একটা জিনিস আমরা জানি, কি জানি? v ইজ ইকুয়াল টু f ল্যাম্ডা, এটা জানা আছে না? v এর জায়গায় যদি আলোর বেগ বসাই c ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সির জায়গায় আমি নিউ বসাই, নিউ ল্যাম্ডা বসাই, লেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ল্যাম্ডা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? c বাই নিউ লেখা যায় না? ল্যাম্ডা ইজ ইকুয়াল টু c বাই নিউ। তাহলে এখানে c বাই নিউ প্রাইম আছে না? তাহলে c বাই নিউ প্রাইমের জায়গায় আমি কি লিখবো? ল্যাম্ডা প্রাইম মাইনাস ল্যাম্ডা ইজ ইকুয়াল টু h বাই নিউ নট c 1 মাইনাস cos phi। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম ওয়েভলেন্থের যে চেঞ্জটা আসে সেটাকে জন্য আমরা একটা ইকুয়েশন বের করব, এই যে ওয়েভলেন্থের চেঞ্জ ল্যাম্ডা প্রাইম মাইনাস ল্যাম্ডা ইকুয়াল টু h বাই m নট c 1 মাইনাস cos phi। এটাকে আরো যদি সংক্ষেপে লিখি ডেল ল্যাম্ডা ইজ ইকুয়াল টু h বাই m নট c 1 মাইনাস cos phi। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কম্পটন ইফেক্টের ওয়েভলেন্থ যে চেঞ্জ হয় স্ক্যাটারিং এর ফলে তার ইকুয়েশন।
সবাই কি বুঝতে পেরেছেন? ইকুয়েশনে বোঝা গেছে? জাস্ট sir. সিম্পল ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু ইন্টারেস্টিং। তাহলে ডেল ল্যামডা ইকুয়াল কি হচ্ছে h বাই m নট c 1 মাইনাস cos phi। একটা ব্যাপার একটু খেয়াল করেন, এখানে h টা কি কনস্ট্যান্ট না? m নট কি ইলেকট্রনের রেস্ট মাস, এটাও কি কনস্ট্যান্ট। c টা কি লাইট আলোর বেগ। কনস্ট্যান্ট। তাহলে এই তিনটাই কি কনস্ট্যান্ট না? জি স্যার। এই তিনটা কনস্ট্যান্ট। ও তার মধ্যে একটু বলি, এইটা কি বলেন তো, ল্যামডা প্রাইমটা ইনিশিয়াল ওয়েভলেন্থ নাকি ফাইনাল ওয়েভলেন্থ? ফাইনাল ওয়েভলেন্থ। আর ল্যামডাটা কি? ইনিশিয়াল ওয়েভলেন্থ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এই যে h বাই m নট c এইটার মানগুলো যদি বসাই, h এর মান, m নট c, m নট এবং c এর মান যদি বসাই, তাহলে এটা ভ্যালু দাঁড়ায় হচ্ছে 0.02426 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আর এই যে লেন্থটা 0.2426 এটাকে বলা হয়েছে কম্পটন ওয়েভলেন্থ। এই কনস্ট্যান্টের ভ্যালুটাকে বলা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। সো আমরা কম্পটন ইফেক্টের জন্য ওয়েভলেন্থের চেঞ্জের একটা ইকুয়েশন ডিরাইভ করে ফেললাম। স্যার 1 অ্যাংস্ট্রম সমান জানি কত মিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আমার কথা বোঝা গেছে? এবার ছোট্ট দুটো টপিক আছে, একটা টপিক আসলে, সেটা কি? প্রথমটা হচ্ছে আচ্ছা, 1 মিনিট একটু সময় নিচ্ছি। আলিফ, উনি স্যার কি ল্যামডা ডেল ইকুয়াল টু h বাই m নট c ইন্টু 1 মাইনাস কজ আলফা, এটাই তো সূত্রটা না? এরপর তো কিছু লেখে নাই, তাই না? হ্যাঁ, এরপর আর কিছু লেখে না, এরপর হলো ওই কনস্ট্যান্টের মান। নতুন, হ্যাঁ, এখন মনে হয় নতুন এই টপিক শুরু করতেছে, রাইট? স্যারকে দিয়েছে। হ্যাঁ স্যারকে দিয়েছে। হ্যাঁ, স্যার এখন আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করব। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জিনিসটা কি? আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে মানে লাস্ট যে দুইটা ঘটনা দেখলাম, একটা ছিল ফটো ইলেকট্রিক এফেক্ট, একটা ছিল কম্পটন ইফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন ইফেক্ট দুইটাকে ব্যাখ্যা করার জন্যই আমাদের আলো, যেটাকে আমরা জানি হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ, সেই তরঙ্গকে আমাদের কি হিসেবে ধরা লেগেছে? কণা হিসেবে। সেই যে কণার নাম কি ছিল? ফোটন কণা, তাই না? তার মানে দেখা যাচ্ছে তরঙ্গের কিন্তু কণার মতো আচরণ আছে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িত চৌম্বক তরঙ্গ যেটা আছে, তার কিসের মতো, সে কিসের মতো আচরণ করে? কণার মতো আচরণ করে, যে কণাটার নাম হচ্ছে ফোটন। এই যে এই জিনিসটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তার বিপরীতটাও তো আমরা বলতে পারি, কণাও অবশ্যই কার মতো আচরণ করা উচিত? তরঙ্গের মতো। আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলছি, আমরা যে কম্পটন ইফেক্টকে ব্যাখ্যা করলাম, আমরা ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করলাম, এই দুই ক্ষেত্রে আমরা আলোকে কিসের সমষ্টি ধরে নিয়েছি? ফোটন কণার সমষ্টি না? জি স্যার। আচ্ছা, কিন্তু আলোকে আমরা কি জানি? আলো আসলে কি? একটা তাড়িত চৌম্বক তরঙ্গ না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিসের মতো আচরণ আছে? কণার মতো আচরণ আছে না? জি স্যার। যেমন কম্পটন ইফেক্ট তাহলে এবং ফটো ইলেকট্রিক এফেক্টে তাহলে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে তরঙ্গের যদি কণার মতো আচরণ থাকে, তাহলে কণার কেন তরঙ্গের মতো আচরণ থাকবে না? জি স্যার। ঠিক আছে, তো এই কনসেপ্টটা হঠাৎ করে লুইস ডি ব্রগলি ওনার মাথায় আসলো। উনি হঠাৎ করে চিন্তা করে দেখলেন যে আচ্ছা, আমরা সবসময় দেখছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িত চুম্বক তরঙ্গে কণার মতো আচরণ আছে, তাহলে কণারও তো অবশ্যই তরঙ্গের মতো আচরণ থাকার কথা, এবং অবশ্যই প্রত্যেকটা কণার সাথে তরঙ্গ অ্যাসোসিয়েটেড থাকার কথা। এই জিনিসটা তিনি কিসের উপর, এই যে একটা ডেয়ারিং ডিসিশন, একটা সাহসী যে একটা ডিসিশন তিনি নিলেন, এটা কিসের উপর বেস করে নিলেন? তার কারণ হচ্ছে নেচার লাভস সিমেট্রি। নেচার সিমেট্রি পছন্দ করে। আমাদের যদি ডান হাত থাকে তাহলে আমাদের কি থাকবে? বাম হাত থাকবে। আমাদের যদি ম্যাটার থাকে তাহলে আমাদের কি থাকবে? অ্যান্টি ম্যাটার থাকবে। তাহলে ওয়েভের যদি পার্টিকেলের মতো আচরণ থাকে, পার্টিকেলের অবশ্যই তার মতো আচরণ থাকা উচিত, ওয়েভের মতো আচরণ থাকা উচিত। এই ওয়েভটাই নামই এই যে ঘটনাটা, অর্থাৎ পার্টিকেলের ওয়েভের মতো আবার ওয়েভের পার্টিকেলের মতো আচরণ আছে, এই ঘটনাটার নামই হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এই ঘটনাটার নামে কি? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এটার কনসেপ্ট দিয়েছেন ওই যে লুইস ডি ব্রগলি 1924 সালে। পরবর্তীকালে
ঠিক তার 3 বছরের মাথায় ডেভিসন এবং জার্মার 1927 সালে এবং জিপি থমসন 4 বছরের মাথায় 1928 সালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একদম এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিলেন যে পার্টিকেলেরও অবশ্যই পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, অর্থাৎ পার্টিকেলের বা কণার, পার্টিকেল মানে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন, এদের কিসের মতো আচরণ আছে? তরঙ্গের মতো আচরণ আছে। আচ্ছা, তো এই যে পার্টিকেলের সাথে যে ওয়েভটা থাকে যেটাকে আমরা বলি ম্যাটার ওয়েভ, সেই ওয়েভের আরেকটা নাম হচ্ছে ডি ব্রগলি ওয়েভ। অর্থাৎ ডি ব্রগলি তার নাম অনুসারে এই ম্যাটার ওয়েভের, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন এটার সাথে যে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, এই অ্যাসোসিয়েটেড ওয়েভের নামটা তিনি দিয়েছেন হচ্ছে ডি ব্রগলি ওয়েভ। আমরা এখন ডি ব্রগলি ওয়েভের ওয়েভলেন্থ একটু ডিরাইভ করব। খুবই সহজ ইকুয়েশন। আমরা ফোটনের জন্য আমরা এটা লিখতে পারি না, আলোর কণা, এটা লেখা যায় না ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, লেখা যায়? জি স্যার। আবার ই মানে কি, ফোটনের এনার্জি কি, এইচ নিউ ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা লেখা যায়? হ্যাঁ স্যার। লেখা যায়। আচ্ছা, তাহলে এটা লেখা যায় না এইচ নিউ বাই সি ইজ ইকুয়াল টু এমসি, লেখা যায়। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম ল্যামডা ইজ ইকুয়াল টু কি, সি বাই নিউ, তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে, নিউ বাই সি। এখানে নিউ বাই সি আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে এটাকে লেখা যায় কি, এইচ বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, আর এমসি, এমসি কি, এমটা কি ভর আর সিটা কি বেগ, তাহলে এমসিটা কি হবে, মোমেন্টাম বা ভরবেগ হবে না কার, ফোটনের। তাহলে আমরা কি লিখতে পারি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, লেখা যায়? জি স্যার। তাহলে এই ল্যামডাটা কার ল্যামডা, ফোটনের ল্যামডা, এবং এটাকে যদি আমরা লিখি পি এর জায়গায় আমরা কি লিখতে পারি ইচ্ছে করলে, এমসি, পি ইজ ইকুয়াল টু এমসি ছিল না? আচ্ছা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি পেলাম, এইচ বাই এমসি। এটা কার জন্য পেলাম, ফোটনের জন্য। ডি, এটা হচ্ছে ফোটনের ওয়েভলেন্থের ইকুয়েশন, ফোটনের ওয়েভলেন্থের ইকুয়েশন। আচ্ছা, ডি ব্রগলি বললেন এই ইকুয়েশনটা ফোটনের জন্য যেরকম অ্যাপ্লিকেবল, একইভাবে এই ইকুয়েশন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের জন্য অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এইখানে জাস্ট ইকুয়েশনটা চেঞ্জ হবে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, সি এর জায়গায় কি হয়ে গেল, ভি। ভিটা তাহলে কার ভেলোসিটি বোঝাচ্ছে, স্যার ওই কোনা, ফোটন কণা, ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের সাথে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড থাকবে সেই ওয়েভের ওয়েভলেন্থের ফ্রিকোয়েন্সি হবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। যেহেতু ফোটনের এটা হয়, ফোটনের যদি এটা হয়ে থাকে তাহলে পার্টিকেলের জন্য এটা হবে, বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের জন্য এটা হবে এইচ ইকুয়াল টু ল্যামডা বাই এম ভি, যেখানে সিটা ছিল হচ্ছে ফোটন কণার ভেলোসিটি আর ভিটা হচ্ছে আমাদের পার্টিকেলের ভেলোসিটি। তাহলে এভাবে আমরা পার্টিকেলের ওয়েভলেন্থের, পার্টিকেলের সাথে যে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে সেই অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। টর বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। আমি একটু অ্যাটেন্ডেন্সটা কল করছি, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা খেয়াল করেন।